দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রোসেম বিজনেস রিপোর্টে। 3 দফা বন্যায় দেশের 37 জেলার 1.5 লাখ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত, আর্থিক ক্ষতি প্রায় 1.5 কোটি টাকা। পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে না বন্যায় ক্ষতিগ্রস্তরা, চাহিদার তুলনায় বরাদ্দ কম কৃষির পুনর্বাসনে, বলছে সিপিডি। যুক্তরাজ্যের বাজারে রপ্তানি বাড়াতে পণ্য বৈচিত্র্যকরণের বিকল্প নেই, মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা যাচাইয়ে যৌথ কমিশনের প্রস্তাব। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। বন্যায় দেশের 37 জেলার 1,58,814 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 1,323 কোটি টাকায়। বুধবার এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও সরঞ্জাম সরবরাহ করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। 25 জুন থেকে 12 আগস্ট পর্যন্ত 3 দফা বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে ফসলি জমি প্লাবিত হয়েছে। এতে নষ্ট হয়েছে 32,213 হেক্টর জমির আউশ ধান। আর্থিক ক্ষতির পরিমাণ 334 কোটি টাকা। 70,820 হেক্টর জমির আমনে ক্ষতি হয়েছে 380 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে 7,918 হেক্টর জমির বীজতলাও। কৃষিমন্ত্রী জানিয়েছেন, এই ক্ষতি পুষিয়ে নিতে এরই মধ্যে বিভিন্ন প্রণোদনা কর্মসূচি নিয়েছে সরকার। ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতি পুষিয়ে যেন আমরা ঘুরে দাঁড়াতে পারি, সেজন্য আমরা বিভিন্ন প্রণোদনার কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। এগুলো হলো অধিক ক্ষতিগ্রস্ত জেলার সময় কৃষকের জমিতে কমিউনিটি ভিত্তিক বীজতলার মাধ্যমে 2,15,00,000 টাকার চারা উৎপাদন ও বিনামূল্যে বিতরণ কর্মসূচি। এর আওতায় 33টি জেলায় উৎপাদিত চারা 35,166 জন কৃষকের মাঝে বিতরণ করা হবে। ইতিমধ্যে 525 হেক্টর জমির বীজতলা স্থাপন করা হয়েছে। প্রায় 70 লক্ষ টাকা ব্যয়ে ভাসমান বেডে ধানের চারা উৎপাদন, বিনামূল্যে বিতরণ কর্মসূচি এবং এর আওতায় 40 জেলায় 5,060টি ভাসমান বেডে রূপা আমন ধানের বীজতলা প্রস্তুত করা হচ্ছে। শুধু ধানই নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 235 কোটি টাকার সবজি আর 211 কোটি টাকার পাটের আবাদও। কৃষি মন্ত্রণালয়ের হিসেবে সব মিলিয়ে 1,323 কোটি টাকার ফসল বন্যায় নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 13 লাখ কৃষক। এমন পরিস্থিতিতে কেমন প্রভাব পড়তে যাচ্ছে জাতীয় খাদ্য নিরাপত্তায়? কোনো ভয়াবহ কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে আমরা আশা করি যে সকল জায়গায় আমন আবার লাগানো যাবে না, সেখানে অন্যান্য রবি ফসল লাগিয়ে মোটামুটি আমরা ক্ষতি পুষিয়ে যে কোনো ধরনের বড় সংকট কোনো হবে না, ইনশাল্লাহ আমরা এটা কাটিয়ে উঠতে পারবো। এমন অবস্থায় নতুন করে চাল আমদানির কতটা প্রয়োজন রয়েছে সেই প্রশ্ন ওঠে আলোচনায়। কিন্তু এটা আমরা আমাদের যে কমিটি রয়েছে সেই কমিটিতে খাদ্য মন্ত্রণালয় আলাপ আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে যে আমরা যাচ্ছি কিনা। আমরা মনিটরিং করছি পরিস্থিতি মনিটরিং করে দেখবো যে কি দাঁড়ায়, তার উপরে এটা একটা নীতিগত সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে। বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের নেয়া উদ্যোগগুলোর সঠিক বাস্তবায়নে কৃষি বিভাগের নেতৃত্বে 14টি কমিটি কাজ করছে বলে জানানো হয় বৈঠকে। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। এদিকে পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছে না বন্যায় সহায় সম্বল হারানো মানুষেরা। সরকারের ত্রাণ তহবিল থেকে যে চালের বরাদ্দ দেওয়া হয়েছে তা দিয়ে মাত্র 54 ভাগ পরিবারকে সহায়তা দেওয়া সম্ভব। প্রয়োজনীয় বরাদ্দ নেই ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনেও। বুধবার ভার্চুয়াল এক সেমিনারে এসব তথ্য প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তবে সিপিডির এমন দাবি অস্বীকার করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী। সাদাত হোসেনের রিপোর্ট। বানের পানিতে ডুবেছে ভিটেমাটি, বিলীন হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। দেশের বন্যা কবলিত 50 লাখের বেশি মানুষের দিন কাটছে এখন গভীর অনিশ্চয়তায়। যাদের সহায়তায় ত্রাণ কার্যক্রম শুরু করেছে সরকার। বরাদ্দকৃত 19,500 মেট্রিক টন চালের 63 ভাগই এরই মধ্যে বিতরণ করা হয়েছে। তবে এতে পরিবার প্রতি চাল মিলেছে মাত্র 10.5 কেজি করে। সিপিডি বলছে, যেখানে প্রতিটি পরিবারে 30 দিনে চালের চাহিদা 46 কেজির বেশি, সেই হিসেবে বরাদ্দকৃত চাল দিয়ে মাত্র 54 ভাগ মানুষকে সহায়তা দেওয়া সম্ভব। অনেক ত্রাণ যাচ্ছে, কিন্তু প্রয়োজনের তুলনায় সেটা আরো বাড়ানোর প্রয়োজন রয়েছে। সে প্রয়োজনের তুলনায় এখনো সেটা পর্যাপ্ত নয় এবং এই ত্রাণ কার্যক্রমটার পরিসর বাড়ানোর পাশাপাশি ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতাটা আনাটাও খুব গুরুত্বপূর্ণ। এখানে স্থানীয় পর্যায়ে যারা দায়িত্বপ্রাপ্ত তারা
কাজ করে যাচ্ছেন। স্থানীয় প্রশাসন তো রয়েছে, তাদের সাথে বেসরকারি উন্নয়ন সংগঠনগুলো কেউ যুক্ত করলে এটা স্বচ্ছতাটা আরো জোরদার করা যাবে। সরকারের নগদ অর্থের বরাদ্দ আরও কম, 4.25 কোটি টাকা। এর মধ্যে বিতরণ করা হয়েছে 2,89,00,000 টাকা। প্রতি পরিবার পেয়েছে গড়ে 24 টাকারও কম। বরাদ্দের ঘাটতি আছে বন্যা পরবর্তী পুনর্বাসনেও। কৃষকদের বিনামূল্যে সবজি ও আমন ধানের বীজ বিতরণে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র 10,80,00,000 টাকা। অথচ চলতি অর্থবছরে কৃষি পুনর্বাসন খাতে বাজেটে রাখা আছে 300 কোটি টাকা। সব মিলে যে কৃষি পুনর্বাসনের করার তহবিলের যে বাজেট, সেটার আসলে 3.6%। এখন বন্যার পরিসরটা কেমন তার বেসিসে চিন্তা করলে হয়তোবা এটা নিয়ে একটু চিন্তা করার জায়গা আছে, এটা কি আসলে কম হচ্ছে কিনা। আরেকটা আমাদের একটা বড় কনসার্নের জায়গা হচ্ছে যে বর্গা কৃষক, তাদের যেহেতু জমি নেই, তারা হয়তোবা এই প্রণোদনার পাটা ঠিক মতো পাবে না। 50 লক্ষ লোক পানিবন্দী হলে 50 লক্ষের কাছে কিন্তু আমরা ত্রাণ দিতে যাব না। যারা দরিদ্র, অতি দরিদ্র, তাদের মধ্যে দিয়ে সেই জন্য আমরা যে পরিমাণ ত্রাণটা সরবরাহ করে থাকি সেটা মাঠ পর্যায়ে যারা প্রশাসনে থাকেন তাদের চাহিদার ভিত্তিতেই, এবং প্রত্যেকের সাথে আমরা প্রতিদিনই মনিটরিং করে কথা বলি। ত্রাণের অপ্রতুলতা কিন্তু আমরা কোথাও পাই নাই। প্রতিবেদন বলছে বন্যার কারণে বাধার মুখে পড়েছে সরকারের ধান চাল সংগ্রহ কার্যক্রমও। বোরো মৌসুমে 9.5 লাখ মেট্রিক টন ধান চাল সংগ্রহের লক্ষ্য থাকলেও এখন পর্যন্ত 45 ভাগ চাল এবং 22 ভাগ ধান সংগ্রহ করতে পেরেছে সরকার। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। পণ্য বৈচিত্র্যকরণ ছাড়া যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানো প্রায় অসম্ভব। অন্যদিকে প্রয়োজনীয় নীতি সহায়তা আর ব্যবসা সহজীকরণের মাধ্যমে সুযোগ আছে যুক্তরাজ্যের বিনিয়োগ আকর্ষণের। বুধবার ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক ভার্চুয়াল সেমিনারে এসব বিষয় উঠে আসে। হিরজুন মিরা রিপোর্ট। একক দেশ হিসেবে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য যুক্তরাজ্য। 2019 সালে যুক্তরাজ্যে রপ্তানি হয়েছে $390 কোটি পণ্য, যার 90 ভাগের বেশি এসেছে এক পোশাক খাত থেকে। ব্যবসায়ীরা বলছেন, পণ্যের বৈচিত্র্যকরণ করা না গেলে দেশটিতে রপ্তানি বাড়ানো সম্ভব হবে না। In total export of Bangladesh, it is actually declined because Bangladesh also exported in other countries, and also the kind of the Bangladesh's export destination, especially in the other European countries as well as in other countries. So there is a kind of diversification. Diversification is one of the biggest challenge. 93% of our total exports to the UK represents ready-made garments in different aspects. And the rest 7%, honestly, we still have not been able to exploit the opportunity yet. যুক্তরাজ্য ভিত্তিক বিনিয়োগ আকর্ষণ করতে পারেনি বাংলাদেশ। হিসেব বলছে 2018 সালে বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ ছিল $37 কোটি। We have continuous we remove reforms in the policy space, but we need to have a predictable regulatory regime in Bangladesh, and we are doing hard for improving the ease of doing business. But along with the use of doing business, we also need to think of worldwide good governance indicators that gives you how political stability is, how good governance are working. These issues also need to improve, think of, because this gives you the overall picture of the security of the issues of the investment. ব্রেক্সিট পরবর্তীতে বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের বাণিজ্য সম্পর্ক কেমন হবে সে বিষয়টিও উঠে আসে আলোচনায়। দুদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনাও খতিয়ে দেখার কথা বলা হয়। প্রস্তাব দেওয়া হয় বিডি ইউকে যৌথ কমিশন গঠনেরও। We in the High Commission, we have a trade team. Of course, we have a large development team. We're about to be working together as the new Foreign, Commonwealth and Development Office. And we are very much here to enable and encourage businesses from both sides to take advantage of the economic opportunities as part of our wider reorientation as part of Brexit. We have commitment from them that duty-free and quota-free access will continue. But the new tax or tariff regime that will start in the new year from January. Obviously, we are constructively engaged. Our high commissions, both the high commissions, and that's very much in the agenda. যুক্তরাজ্য ও বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যকার সম্পর্ক উন্নয়নে দিনব্যাপী সেমিনার আয়োজনের পরামর্শ উঠে আসে আলোচনায়। হিরজুন মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আগামী বছর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে 7,20,00,000 পাঠ্য বই বিনামূল্যে
বিতরণ করা হবে, যার মুদ্রণ, বাধাই ও সরবরাহের জন্য 98টি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এই ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এর চূড়ান্ত অনুমোদনও দিয়েছে। এর জন্য মোট খরচ হবে 132,41,51,000 টাকার কিছু বেশি। চুক্তির আওতায় বাংলা ও ইংরেজি দুই মাধ্যমের বই ছাপানো হবে। এর বাইরে বৈঠকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের জন্য G2G পদ্ধতিতে 1.5 লাখ মেট্রিক টন মেরিন ফুয়েল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। একই সময়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ভুলতা-বাঞ্ছারামপুর সড়কে মেঘনা নদীর উপর সরকারি বেসরকারি অংশীদারিত্বে একটি সেতু নির্মাণের অনুমোদনও দেওয়া হয়। করোনার প্রাদুর্ভাবে দেশের অন্য সব স্থানের মতো পর্যটক কমে গেছে কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোতে, যার ফলে এ বাবদ সরকারের রাজস্ব আয়ও কমে গেছে 7.25 লাখ টাকার মতো। কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শালবন বিহার কুমিল্লা জেলা শহর থেকে প্রায় 8 কিলোমিটার পশ্চিমে কোটবাড়ির এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমৃদ্ধ ঐতিহাসিক পর্যটন কেন্দ্রে এখন শুনশান নীরবতা। শুধু তাই নয়, করোনা সংকটে দর্শনার্থীদের আনাগোনা নেই জেলার ময়নামতি জাদুঘর সহ অন্যান্য বেসরকারি পর্যটন এলাকাতেও। এ অবস্থায় চরম বিপাকে রয়েছেন পর্যটন কেন্দ্রিক ব্যবসায়ীরা। সংসারই চলে না, এই পরিস্থিতি, সব দোকান বন্ধ হয়ে গেছে, একদিন থেকে সব বন্ধ। 2018-19 অর্থ বছরে জেলার শালবন বিহার ও ময়নামতি জাদুঘরে 6.5 লাখের বেশি পর্যটকের সমাগম হয়। এতে ওই খাতে রাজস্ব আয় হয় 1.5 লাখ টাকার বেশি। কিন্তু করোনা সংকটের কারণে গেল 16 মার্চ থেকে বন্ধ সেসব পর্যটন কেন্দ্র। এতে 2018-19 অর্থ বছরের চেয়ে 2019-20-এ রাজস্ব আয় কমেছে 7,27,000 টাকার বেশি। মহামারী করোনার কারণে আসলে আমাদের গত 4 মাস হলো এই প্রত্নতাত্ত্বিক সাইট শালবন সহ অন্যান্য সাইট বন্ধ আছে। যতদিন না এই করোনা মহামারী প্রাদুর্ভাব দূর হয় ততদিন হয়তো সরকার এটি বন্ধ রাখবে। তবে পর্যটন কেন্দ্র ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো রক্ষণাবেক্ষণে কাজ করে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা। আমরা থেমে নেই, যে কোনো সময় সরকারি এবং অধিদপ্তর নির্দেশনা মোতাবেক যদি আমাদের দিক নির্দেশনা আসে আমরা তাৎক্ষণিকভাবে প্রস্তুত, আমরা সেই মোতাবেক সবসময় কাজ করে যাচ্ছি। করোনার এই অবসরে যেন নতুন করে সেজে উঠেছে শালবন বিহার ও অন্যান্য পর্যটন এলাকা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় দিন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক DSX 70 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4,790-তে। মোট লেনদেন হয়েছে 1,149 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 149টির, দর কমেছে 166টির, আর অপরিবর্তিত রয়েছে 42টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। গত পরপর দুদিনের প্রাইস কারেকশনের পর আজকে ইন্ডেক্স 69 পয়েন্ট আপ ছিল। ইনভেস্টরদের কনফিডেন্স আস্তে আস্তে মার্কেটের উপর বৃদ্ধি পাচ্ছে এবং আমরা অ্যাক্টিভ পার্টিসিপেশনও অনেক দেখতে পাচ্ছি। তাছাড়া মার্কেটের রিসেন্ট গুড পারফরমেন্সের কারণে ইনভেস্টররা তাদের প্রফিট বুক করছে এবং অনেক ইনভেস্টররা তাদের পোর্টফোলিও রিশাফল করছে। আজকে 1052 কোটি টাকার ট্রেড হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ফার্মা সেক্টর এবং ব্যাংক সেক্টরসের বাই প্রেশার অনেক বেশি ছিল। জেড ক্যাটাগরি শেয়ারসের সেটেলমেন্ট সাইকেল কমিয়ে আনা হয়েছে, যার ফলে এই সেক্টরসের অনেকগুলো শেয়ারের ভলিউম অনেক বেশি হয়েছে আজকে। মিউচুয়াল ফান্ডসের রেগুলেটরি রিফর্মকে সামনে রেখে এই সেক্টরসে ইন্টারেস্ট অনেক দেখা যাচ্ছে ইনভেস্টরসদের এবং এই সেক্টরটা বেশ কয়েকদিন ধরে ভালো পারফর্ম করছে। করোনার আঘাত সয়েও বিশ্ব বাণিজ্য ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে, যদিও পরিস্থিতি এখনও স্বাভাবিকের চেয়ে অনেক দূরে। বিশ্ব বাণিজ্য সংস্থা বলছে বিশ্বজুড়ে পণ্য বাণিজ্য বছরের দ্বিতীয় প্রান্তিকে কমে গেছে 18 ভাগের বেশি, যদিও তা জুনের পর থেকে কিছুটা ভালো হতে শুরু করেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্ব বাণিজ্যের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে? সাম্প্রতিক সব তথ্যের ভিত্তিতে গুডস ট্রেড ব্যারোমিটার প্রকাশ করে আসছে বিশ্ব বাণিজ্য সংস্থা। বুধবার যার হালনাগাদ তথ্য প্রকাশ করে বিশ্ব বাণিজ্যের নিয়ন্ত্রক সংস্থাটি বলছে করোনা মহামারীর ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারা যায়নি। হিসেব বলছে দ্বিতীয় প্রান্তিকের পণ্য বাণিজ্য 18.5 ভাগ কমে গেছে আগের বছরের একই সময়ের চেয়ে। এক্ষেত্রে পণ্য বাণিজ্য সূচক এসে দাঁড়িয়েছে 84.5 পয়েন্টে। যদিও এর আগে প্রকাশিত বিশ্ব বাণিজ্য সংস্থার এপ্রিল পূর্বাভাস অনুযায়ী চলতি বছর বিশ্বজুড়ে পণ্য বাণিজ্য গড়ে 13 ভাগ কমার কথা বলা হয়েছিল।
ব্যারোমিটারের হিসাব অনুযায়ী মোটরগাড়ি ও যন্ত্রাংশ উৎপাদন, আকাশপথে পণ্য পরিবহন বা এয়ার ফ্রেট এখনও নেতিবাচক অবস্থায় রয়েছে, যা 2007 সালের পর সবচেয়ে খারাপ। একইভাবে বিশ্বজুড়ে থমকে যাওয়া বিমান পরিবহন ঘুরে দাঁড়ালেও এখনও বছরের শুরুর তুলনায় 40 ভাগ পিছিয়ে আছে। মন্দাভাব কাটেনি কন্টেইনার জাহাজীকরণেও, পিছিয়ে আছে স্বাভাবিকের চেয়ে 13 ভাগের মতো। ধীরে ধীরে বাড়তে শুরু করেছে রপ্তানি আদেশ, তবে অনেকটাই স্বাভাবিক হয়েছে ইলেকট্রিক এবং কৃষি যন্ত্রাংশ বাণিজ্যের। বিশ্ব বাণিজ্যের এই অস্থির সময়কে 2007 এবং 2008-09 অর্থ বছরের আর্থিক মন্দার চেয়েও খারাপ বলে অভিহিত করে সংস্থাটি বলছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিক হতে বিশ্ব বাণিজ্যের চাকা আরও সচল হতে পারে। তবে মহামারীর পূর্বের স্বাভাবিক অবস্থায় আসতে কতটা সময় লাগবে সেটি এখনও অনিশ্চয়তায় রয়েছে। সেক্ষেত্রে ভি শেপ নয়, এল শেপের রিকভারির দিকে যাত্রার ইঙ্গিত বিশ্ব বাণিজ্য সংস্থার। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।